বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আতিউর রহমান, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো আমরা পদার্থ কী। প্রথমে আমরা জানবো পদার্থ কী। আমাদের চারপাশে যা কিছু আছে, যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা দেয়, তাই হচ্ছে পদার্থ। এই পদার্থকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তা মৌলিক পদার্থ কাকে বলবো সেটা দেখো, যে পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আমরা অন্য কোনো পদার্থ পাবো না, সেই পদার্থগুলোকে বলা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল হতে পারে, মৌলিক পদার্থ হতে পারে। যেমন মৌল সোডিয়াম, এটা একটা মৌল, আর নাইট্রোজেন এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। সোডিয়ামটা হচ্ছে কি একটা মৌল, আর নাইট্রোজেনটা একটা মৌলিক পদার্থ, কারণ নাইট্রোজেনকে ভাঙলে আমি নাইট্রোজেনে পাবো, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এই কারণে নাইট্রোজেন বা সোডিয়ামের হচ্ছে কি মৌল বা মৌলিক পদার্থ। এই মৌল বা মৌলিক পদার্থগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলে থাকি? আমরা মৌলিক ক্ষুদ্র কণাকে আমরা বলবো পরমাণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলবো আমরা অণু। তো অণুটা দেখো, একই মৌলের একাধিক পরমাণু হতে পারে, একই মৌলের একাধিক পরমাণু হতে পারে, এটা হচ্ছে অণু। কারণ আমি যদি এই নাইট্রোজেনকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম কণা পাবো, যে ক্ষুদ্রতম কণাটা কী করে নাইট্রোজেনের সকল বৈশিষ্ট্য বহন করবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের অণু। আবার যদি সোডিয়ামকে আমি ভাঙি, সোডিয়ামকে ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা এই সোডিয়ামের সকল বৈশিষ্ট্যগুলো বহন করবে, সেই ক্ষুদ্র কণাটাকে বলা হচ্ছে সোডিয়ামের অণু। অনুরূপভাবে যৌগিক পদার্থ যদি বলি পানি, পানি একটি যৌগিক পদার্থ। কারণ পানিকে যদি আমি ভাঙতে ভাঙতে ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা কী করবে পানির অণুর বৈশিষ্ট্য বহন করবে, সেই পানি অণুর বৈশিষ্ট্য বহনকারী ক্ষুদ্র কণাটাকে বলবো পানির অণু। আবার বলি পানি একটি যৌগিক পদার্থ, কারণ পানিতে কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। আমরা জানি একাধিক পরমাণু দ্বারা বা মৌল দ্বারা গঠিত পদার্থ হচ্ছে কি যৌগিক পদার্থ। অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে পানি একটি যৌগিক পদার্থ। আর পানিকে আবার অণু বলতেছি, কারণ পানির ক্ষুদ্রতম কণাটা হচ্ছে অণু। কোন ক্ষুদ্রতম কণা? পানিকে ভাঙলে পানিকে ক্ষুদ্র করতে করতে আমরা ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা কি করবে পানির অণুর বৈশিষ্ট্যগুলো বহন করবে, ওকে আর ভাঙা যাবে না। সেই ক্ষুদ্র কণাটা হচ্ছে কি পানির অণু। এখন এই পানিকে যদি আবার বিভক্ত করে ফেলে দুটো ভাগে, তাহলে এখানে দুটো পরমাণু আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তাই পানিকে যখন এই অণুটাকে আমি ভেঙে ফেলার পর কি হলো, একটা হাইড্রোজেন পরমাণু পেলাম, একটা অক্সিজেন পরমাণু পেলাম। তো এটাকে আমি বলবো পরমাণু। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে কি একটা পরমাণু, অনুরূপ অক্সিজেনটা একটা পরমাণু। তাহলে আমরা দেখো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে, যেটাকে ভাঙে একাধিক মৌলিক বিভক্ত করলাম, সেটা হচ্ছে কি পরমাণু। অনুরূপভাবে আমি মৌলকে ভেঙে গেলাম, একটা ক্ষুদ্র কণা পেলাম, সে কণাটা হচ্ছে কি পরমাণু। আবার মৌলিক পদার্থ যেমন নাইট্রোজেন লিখছিলাম, এই নাইট্রোজেনকে আমি ভাঙে পেলাম, অণু পেলাম। এটাকে যদি আবার ভাঙে ফেলি তাহলে আমি দুটো কণা পাবো, দুইটা নাইট্রোজেন পাবো। এই নাইট্রোজেনটা হচ্ছে পরমাণু। তাহলে আমরা দেখো বলতে পারি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেই ক্ষুদ্র কণাগুলোকে আমরা বলতেছি পরমাণু। তাহলে ডাল্টনে এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দিয়েছিলেন
যে গ্রিক দার্শনিক তার হচ্ছে জন ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন ডেমোক্রিটাস। তিনি বলছেন যে প্রত্যেক পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু নামে অভিহিত করছিলেন, অর্থাৎ এই ক্ষুদ্র কণাগুলোর নাম দিয়েছিলেন তিনি অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। কিন্তু সেই সময় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এর প্রভাব ছিল অনেক বেশি, যার কারণে এই ডেমোক্রিটাসের এই মতবাদটা চাপা পড়ে গিয়েছিল। কারণ ডেমোক্রিটাসের এই মতবাদটা কোনো পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না। পরীক্ষালব্ধ প্রমাণ না থাকার কারণে এই ডেমোক্রিটাসের এই মতবাদটা চাপা পড়ে গিয়েছিল। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন সালে খ্রিস্টাব্দে জন ডাল্টন এই ডেমোক্রিটাসের মতবাদটাকে পুনরুজ্জীবিত করেন। অর্থাৎ তিনি বললেন যে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু বা অ্যাটম বলা হয়। তিনি পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রদান করেন, পরমাণু সম্পর্কে পরীক্ষালব্ধ মতবাদ প্রদান করার কারণে এই জন ডাল্টনকে পরমাণুবাদের জনক হিসেবে অভিহিত করা হয়। জন ডাল্টন বলছেন পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ দিয়েছিলেন। সে মতবাদগুলো হচ্ছে যে প্রত্যেক পদার্থই পরমাণু নামক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে নাম দিয়েছিলেন তিনি পরমাণু। তারপর বলছে একই যদি পরমাণু হয় এর ধর্ম ভর হবে কি একই, ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ভর হবে ভিন্ন ভিন্ন। তাহলে একই পরমাণুর ধর্ম ভর হবে কি ভিন্ন, অর্থাৎ তারা একই ধর্মের হবে, ভর হবে একই। যদি পরমাণু ভিন্ন ভিন্ন হয় তাদের ভরও ভিন্ন ভিন্ন হবে, এটা বলছিলেন। আরেকটা বলছিলেন যে পরমাণুগুলো একটা সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা ছিল জন ডাল্টনের মতবাদ। পরবর্তীতে অবশ্য যখন পরমাণুকে ভাঙা গেল, পরমাণুকে ভেঙে আমরা পেলাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপর আবার জন ডাল্টন বলছিলেন যে একই পদার্থের সকল পরমাণু ধর্ম এবং ভর হবে কি একই হবে। কিন্তু পরবর্তীতে যখন আইসোটোপ আবিষ্কার হয়েছে, দেখা গেল যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভর পাওয়া যায়। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ পাওয়া যায়, তার মধ্যে আমি 3টা এখানে লিখতেছি। যেমন হাইড্রোজেনের একটা আইসোটোপ ভর হচ্ছে 1, উপরটা ভর সংখ্যা, নিচেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেনের একটা আইসোটোপ পাওয়া গেল যার ভর সংখ্যা হচ্ছে 1, আরেকটা আইসোটোপ পাওয়া গেছে যার ভর সংখ্যা হচ্ছে 2, আরেকটা আইসোটোপ পাওয়া গেছে যার ভর সংখ্যা হচ্ছে 3। এইভাবে হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ পাওয়া গেছে। এই 3টা হচ্ছে প্রকৃতি প্রাপ্ত আইসোটোপ। তাহলে তখন দেখা গেল ওই মতবাদটা থাকলো না। ডাল্টন বলছিলেন যে একই পরমাণুর ভর এবং ধর্ম কি হবে একই হবে। কিন্তু পরবর্তীতে যখন আইসোটোপ আবিষ্কার হলো, দেখা গেল যে পরমাণু একই কিন্তু ভর ভিন্ন ভিন্ন পাওয়া যায়। এটা এর পরবর্তীতে পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ড এবং বোর কিছু মতবাদ প্রদান করেন। রাদারফোর্ড কি করছিলেন, একটি স্বর্ণের পাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা ছিল। এবার আসি আমরা পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ডের সামান্য একটু কথা বলি। রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু মডেল আমরা এটা নবম দশম শ্রেণী এবং উচ্চতর ক্লাসে আরও শিখব যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড একটি স্বর্ণের পাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত কণা আবিষ্কার করছেন। অর্থাৎ রাদারফোর্ড প্রমাণ করছেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে। এই ভারী বস্তুকণার নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। এছাড়াও তিনি রাদারফোর্ড এই স্বর্ণপথের পরীক্ষা থেকে উপলব্ধি করছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে কিভাবে, সেটাকে তিনি
সৌরজগতের সাথে তুলনা করছেন। অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, পরমাণুর ইলেকট্রনগুলো অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। অর্থাৎ রাদারফোর্ড বলছিলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে আবর্তন করে। পরবর্তীতে এর কিছু ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো নিলস বোর নামে একজন বিজ্ঞানী এটা ত্রুটিগুলো সংশোধন করে পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ প্রদান করছিলেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে পরমাণুকে ভাঙলে আমরা আরও কিছু কণা পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার আমরা পরমাণু গঠন সম্পর্কে জানব। পরমাণুর গঠনে কী কী কণিকা দ্বারা গঠিত, সেই কণিকাগুলো একটু সম্পর্কে জানবো আমরা। তাহলে আমরা এখন বুঝলাম যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা তিনটি কণিকা পাই, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে এই নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। আমরা যদি একটা নিউক্লিয়াস ধরি, পরমাণু, এটা একটা পরমাণু, এটা পরমাণু হচ্ছে কি নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা পাওয়া যায়, কণা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তো প্রোটনটাকে আমি যদি কালো করে লিখি, এটা হচ্ছে প্রোটন, তাহলে আমি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন পাচ্ছি, আর আরেকটা কণা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে আমি দুই ধরনের কণিকা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এর বাহিরে বিভিন্ন কক্ষপথগুলোতে কিছু কণিকা আবর্তন করে, সেই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে, দ্বিতীয়তে একটা। যেহেতু আমি এখানে তিনটা প্রোটন দিছি, তাই প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। যেহেতু আমি এখানে প্রোটন লিখছি তিনটা, তাই ইলেকট্রন হবে তিনটা, একটা দুইটা, এই হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা ই মাইনাস চার্জ দ্বারা প্রকাশ করি। এই পরমাণুর নিউক্লিয়াসে এই যে ভারী কণাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে দুই ধরনের কণিকা এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে প্রোটন, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করা হয়। এর আরেকটা কণিকা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা যায়। তাইলে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে পরমাণুর মধ্যে আমরা তিন ধরনের কণিকা পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন আছে কোথায়? পরমাণুর নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন এগুলো শক্তি স্তর বলা হচ্ছে। এই শক্তি স্তরে আবর্তন করতেছে একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, সেটা হচ্ছে ইলেকট্রন। এগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে এটা একটা হচ্ছে কি পরমাণুর গঠন। তাহলে আমরা একটা পরমাণু গঠনে দেখতে পেলাম যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তুকণা আছে। এই বস্তুকণাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটাকে প্রদান করছেন রাদারফোর্ড। রাদারফোর্ড বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, এই ভারী বস্তুকণাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে বা কক্ষপথ বা শক্তি স্তরে যে কণাগুলো আবর্তন করে, সেই কণাগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই নিউক্লিয়াসে ভারী বস্তু কণা যে আছে, সেই নিউক্লিয়াসে আছে দুটো কণা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই প্রোটনটা ধনাত্মক চার্জ বহন করে আর নিউট্রনটা ঋণাত্মক কোনো চার্জ নেই। তাহলে প্রোটনটা চার্জ বহন করতেছে ধনাত্মক, আর নিউট্রনে কোনো চার্জ নেই। তাহলে পরমাণু কেন্দ্রটা ধনাত্মক চার্জযুক্ত, পরমাণু কেন্দ্রটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম
যে একটা পরমাণুকে পরবর্তীতে ভাঙলে আমরা 3 ধরনের কণিকা পাচ্ছি, 3 ধরনের কণা পাচ্ছি। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই 3 ধরনের কণা আমরা দেখতে পাই। এর মধ্যে তাই ইলেকট্রনকে আমরা ই মাইনাস অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত কণা হিসেবে অভিহিত করি, প্রোটনকে ধনাত্মক চার্জযুক্ত কণা হিসেবে অভিহিত করা, আর নিউট্রনে কোনো চার্জ নেই, নিউট্রনে কোনো চার্জ নেই। তাহলে প্রোটন সম্পর্কে কি ধারণা দিলেন? প্রোটন সম্পর্কে ধারণা দিলেন রাদারফোর্ড, কারণ রাদারফোর্ড বললেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, এটার নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তুকণা, এর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস, এটা কে দিয়েছিলেন? রাদারফোর্ড। হ্যাঁ, তাহলে আমরা আর নিউক্লিয়াসের বাইরে যে কণাগুলো আবর্তন করে, ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো আবর্তন করে, সেটাকে বলতেছে ইলেকট্রন। আর নিউক্লিয়াসের মধ্যে যে আধান নিরপেক্ষ কণাটা আছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই হচ্ছে পরমাণুর গঠন এবং পরমাণুতে যে 3 ধরনের কণিকা আছে সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে পরমাণুর গঠন সম্পর্কে শিখতে পারলাম। আশা করি পরমাণু গঠন ব্যাখ্যা করতে পারবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আতিউর রহমান, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমি 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা 6ষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। 6ষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো আমরা পদার্থ কী। প্রথমে আমরা জানবো পদার্থ কী। আমাদের চারপাশে যা কিছু আছে, যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা দেয়, তাই হচ্ছে পদার্থ। এই পদার্থকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তা মৌলিক পদার্থ কাকে বলবো সেটা দেখো, যে পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আমরা অন্য কোনো পদার্থ পাবো না, সেই পদার্থগুলোকে বলা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল হতে পারে, মৌলিক পদার্থ হতে পারে। যেমন মৌল, সোডিয়াম, এটা একটা মৌল, আর নাইট্রোজেন এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। সোডিয়ামটা হচ্ছে কি একটা মৌল, আর নাইট্রোজেনটা একটা মৌলিক পদার্থ, কারণ নাইট্রোজেনকে ভাঙলে আমি নাইট্রোজেনে পাবো, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এই কারণে নাইট্রোজেন বা সোডিয়ামের হচ্ছে কি মৌল বা মৌলিক পদার্থ। এই মৌল বা মৌলিক পদার্থগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলে থাকি? আমরা মৌলিক ক্ষুদ্র কণাকে আমরা বলবো পরমাণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলবো আমরা অণু। তো অণুটা দেখো, একই মৌলের একাধিক পরমাণু হতে পারে, একই মৌলের একাধিক পরমাণু হতে পারে, এটা হচ্ছে অণু। কারণ আমি যদি এই নাইট্রোজেনকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম কণা পাবো, যে ক্ষুদ্রতম কণাটা কী করে নাইট্রোজেনের সকল বৈশিষ্ট্য বহন করবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের অণু। আবার যদি সোডিয়ামকে আমি ভাঙি, সোডিয়ামকে ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা এই সোডিয়ামের সকল বৈশিষ্ট্যগুলো বহন করবে, সেই ক্ষুদ্র কণাটাকে বলা হচ্ছে সোডিয়ামের অণু। অনুরূপভাবে যৌগিক পদার্থ যদি বলি পানি, পানি একটি যৌগিক পদার্থ। কারণ পানিকে যদি আমি ভাঙতে ভাঙতে ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা কী করবে পানির অণুর বৈশিষ্ট্য বহন করবে, সেই পানি অণুর বৈশিষ্ট্য বহনকারী ক্ষুদ্র কণাটাকে বলবো পানির অণু। আবার বলি পানি একটি যৌগিক পদার্থ, কারণ পানিতে কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। আমরা জানি একাধিক পরমাণু দ্বারা বা মৌল দ্বারা গঠিত পদার্থ হচ্ছে কি যৌগিক পদার্থ। অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে পানি একটি যৌগিক পদার্থ। আর পানিকে আবার অণু বলতেছি, কারণ পানির ক্ষুদ্রতম কণাটা হচ্ছে অণু। কোন ক্ষুদ্রতম কণা? পানিকে ভাঙলে পানিকে ক্ষুদ্র করতে করতে আমরা ক্ষুদ্র কণা পাবো, যে ক্ষুদ্র কণাটা কী করবে পানির অণুর বৈশিষ্ট্যগুলো বহন করবে, ওকে আর ভাঙা
যাবে না, সেই ক্ষুদ্র কণাটা হচ্ছে কি পানির অণু। এখন এই পানিকে যদি আবার বিভক্ত করে ফেলে দুটো ভাগে, তাহলে এখানে দুটো পরমাণু আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তাই পানিকে যখন এই অণুটাকে আমি ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পর কি হলো, একটা হাইড্রোজেন পরমাণু পেলাম, একটা অক্সিজেন পরমাণু পেলাম, তো এটাকে আমি বলবো পরমাণু। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে কি একটা পরমাণু, অনুরূপ অক্সিজেনটা একটা পরমাণু। তাহলে আমরা দেখো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে, যেটাকে ভাঙে একাধিক মৌলিক বিভক্ত করলাম, সেটা হচ্ছে কি পরমাণু। অনুরূপভাবে আমি মৌলকে ভেঙে গেলাম, একটা ক্ষুদ্র কণা পেলাম, সে কণাটা হচ্ছে কি পরমাণু। আবার মৌলিক পদার্থ যেমন নাইট্রোজেন লিখছিলাম, এই নাইট্রোজেনকে আমি ভাঙে পেলাম, অণু পেলাম, এটাকে যদি আবার ভাঙে ফেলি তাহলে আমি দুটো কণা পাবো, দুইটা নাইট্রোজেন পাবো, এই নাইট্রোজেনটা হচ্ছে পরমাণু। তাহলে আমরা দেখো বলতে পারি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেই ক্ষুদ্র কণাগুলোকে আমরা বলতেছি পরমাণু। তাহলে ডাল্টনের এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দিয়েছিলেন যে গ্রিক দার্শনিক, তার হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন ডেমোক্রিটাস। তিনি বলছেন যে প্রত্যেক পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু নামে অভিহিত করছিলেন, পরমাণু নামে অভিহিত করছিলেন। অর্থাৎ এই ক্ষুদ্র কণাগুলোর নাম দিয়েছিলেন তিনি অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। কিন্তু সেই সময় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এর প্রভাব ছিল অনেক বেশি, যার কারণে এই ডেমোক্রিটাসের এই মতবাদটা চাপা পড়ে গিয়েছিল। কারণ ডেমোক্রিটাসের এই মতবাদটা কোনো পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না। পরীক্ষালব্ধ প্রমাণ না থাকার কারণে এই ডেমোক্রিটাসের এই মতবাদটা চাপা পড়ে গিয়েছিল। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন সালে খ্রিস্টাব্দে জন ডাল্টন এই ডেমোক্রিটাসের মতবাদটাকে পুনরুজ্জীবিত করেন। অর্থাৎ তিনি বললেন যে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু বা অ্যাটম বলা হয়। তিনি পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রদান করেন, পরমাণু সম্পর্কে পরীক্ষালব্ধ মতবাদ প্রদান করার কারণে এই জন ডাল্টনকে পরমাণুবাদের জনক হিসেবে অভিহিত করা হয়। জন ডাল্টন বলছেন, পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ দিয়েছিলেন। সে মতবাদগুলো হচ্ছে যে প্রত্যেক পদার্থই পরমাণু নামক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে নাম দিয়েছিলেন তিনি পরমাণু। তারপর বলছে একই যদি পরমাণু হয়, এর ধর্ম ভর হবে কি একই। ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ধর্ম ভর হবে ভিন্ন ভিন্ন। তাহলে একই পরমাণু ধর্ম ভর হবে কি ভিন্ন, অর্থাৎ তারা একই ধর্মের হবে, ভর হবে একই। যদি পরমাণু ভিন্ন ভিন্ন হয়, তাদের ভরও ভিন্ন ভিন্ন হবে, এটা বলছিলেন। আরেকটা বলছিলেন যে পরমাণুগুলো একটা সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা ছিল জন ডাল্টনের মতবাদ। পরবর্তীতে অবশ্য যখন পরমাণুকে ভাঙা গেল, পরমাণুকে ভেঙে আমরা পেলাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপর আবার জন ডাল্টন বলছিলেন যে একই পদার্থের সকল পরমাণু ধর্ম এবং ভর হবে কি একই হবে। কিন্তু পরবর্তীতে যখন আইসোটোপ আবিষ্কার হয়েছে, দেখা গেল যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভর পাওয়া যায়। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ পাওয়া যায়, তার মধ্যে আমি 3টা এখানে লিখতেছি। যেমন হাইড্রোজেনের একটা আইসোটোপ ভর হচ্ছে 1, উপরটা ভর সংখ্যা, নিচেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেনের একটা আইসোটোপ পাওয়া গেল যার ভর সংখ্যা হচ্ছে 1, আরেকটা আইসোটোপ পাওয়া গেছে যার ভর সংখ্যা হচ্ছে 2, আরেকটা আইসোটোপ পাওয়া গেছে যার ভর সংখ্যা হচ্ছে 3। এইভাবে হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ পাওয়া গেছে। এই 3টা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ। তাহলে তখন দেখা গেল ওই মতবাদটা থাকলো না। ডাল্টন বলছিলেন যে একই পরমাণুর ভর এবং ধর্ম কি হবে একই হবে। কিন্তু পরবর্তীতে যখন আইসোটোপ আবিষ্কার হলো, দেখা গেল যে পরমাণু একই কিন্তু ভর ভিন্ন ভিন্ন পাওয়া যায়। এটা এর পরবর্তীতে পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ড এবং বোর কিছু মতবাদ
প্রদান করেন। রাদারফোর্ড কী করছিলেন, একটি স্বর্ণের পাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা। এবার আসি আমরা পরমাণু গঠন সম্পর্কে রাদারফোর্ডের সামান্য একটু কথা বলি। রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু মডেল আমরা এটা নবম দশম শ্রেণী এবং উচ্চতর ক্লাসে আরও শিখব যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড একটি স্বর্ণের পাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত কণা আবিষ্কার করছেন। অর্থাৎ রাদারফোর্ড প্রমাণ করছেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে। এই ভারী বস্তুকণার নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। এছাড়া তিনি রাদারফোর্ড এই স্বর্ণপথের পরীক্ষা থেকে উপলব্ধি করছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে কীভাবে, যেটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন। অর্থাৎ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, পরমাণুর ইলেকট্রনগুলো অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। অর্থাৎ রাদারফোর্ড বলছিলেন যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে আবর্তন করে। পরবর্তীতে এর কিছু ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো নিলস বোর নাম একজন বিজ্ঞানী এটা ত্রুটিগুলো সংশোধন করে পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ প্রদান করছিলেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে পরমাণুকে ভাঙলে আমরা আরও কিছু কণা পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার আমরা পরমাণু গঠন সম্পর্কে জানব। পরমাণুর গঠনে কী কী কণিকা দ্বারা গঠিত, সেই কণিকাগুলো একটু সম্পর্কে জানবো আমরা। তাহলে আমরা এখন বুঝলাম যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা তিনটি কণিকা পাই, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে এই নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন। আমরা যদি একটা নিউক্লিয়াস ধরি, পরমাণু, এটা একটা পরমাণু, এটা পরমাণু হচ্ছে কি নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তো প্রোটনটাকে আমি যদি কালো করে লিখি, এটা হচ্ছে প্রোটন, তাহলে আমি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন পাচ্ছি, আর আরেকটা কণা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে আমি দুই ধরনের কণিকা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এর বাহিরে বিভিন্ন কক্ষপথগুলোতে কিছু কণিকা আবর্তন করে, সেই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে, দ্বিতীয়তে একটা। যেহেতু আমি এখানে তিনটে প্রোটন দিছি, তাই প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। যেহেতু আমি এখানে প্রোটন লিখছি তিনটা, তাই ইলেকট্রন হবে তিনটা, একটা দুইটা, এই হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা ই মাইনাস চার্জ দ্বারা প্রকাশ করি। এই পরমাণুর নিউক্লিয়াসে এই যে ভারী কণাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে দুই ধরনের কণিকা এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে প্রোটন, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করা হয়। এর আরেকটা কণিকা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা যায়। তাইলে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে পরমাণুর মধ্যে আমরা তিন ধরনের কণিকা পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন আছে কোথায়? পরমাণুর নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন এগুলো শক্তি স্তর বলা হচ্ছে, এই শক্তি স্তরে আবর্তন করতেছে একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, সেটা হচ্ছে
ইলেকট্রন, এগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে এটা একটা হচ্ছে কি পরমাণুর গঠন। তাহলে আমরা একটা পরমাণু গঠনে দেখতে পেলাম যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তুকণা আছে। এই বস্তুকণাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটাকে প্রদান করছেন রাদারফোর্ড। রাদারফোর্ড বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, এই ভারী বস্তুকণাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে বা কক্ষপথ বা শক্তি স্তরে যে কণাগুলো আবর্তন করে সেই কণাগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই নিউক্লিয়াসে ভারী বস্তু কণা যে আছে সেই নিউক্লিয়াসে আছে দুটো কণা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই প্রোটনটা ধনাত্মক চার্জ বহন করে আর নিউট্রনটা ঋণাত্মক কোনো চার্জ নেই। তাহলে প্রোটনটা চার্জ বহন করতেছে ধনাত্মক আর নিউট্রনে কোনো চার্জ নেই। তাহলে পরমাণু কেন্দ্রটা ধনাত্মক চার্জযুক্ত, পরমাণু কেন্দ্রটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে একটা পরমাণুকে পরবর্তীতে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাচ্ছি, তিন ধরনের কণা পাচ্ছি। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই তিন ধরনের কণা আমরা দেখতে পাই। এর মধ্যে তাই ইলেকট্রনকে আমরা ই মাইনাস অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত কণা হিসেবে অভিহিত করে, প্রোটনকে ধনাত্মক চার্জযুক্ত কণা হিসেবে অভিহিত করা, আর নিউট্রনে কোনো চার্জ নেই, নিউট্রনে কোনো চার্জ নেই। তাহলে প্রোটন সম্পর্কে কে ধারণা দিলেন? প্রোটন সম্পর্কে ধারণা দিলেন রাদারফোর্ড। কারণ রাদারফোর্ড বললেন যে পরমাণুর নিউক্লিয়াসে একটি ভারী বস্তুকণা আছে, এটার নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তুকণা, এর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস, এটা কে দিয়েছিলেন রাদারফোর্ড। হ্যাঁ, তাহলে আমরা আর নিউক্লিয়াসের বাইরে যে কণাগুলো আবর্তন করে, ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো আবর্তন করে, সেটাকে বলতেছে ইলেকট্রন। আর নিউক্লিয়াসের মধ্যে যে আধান নিরপেক্ষ কণাটা আছে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই হচ্ছে পরমাণুর গঠন এবং পরমাণুতে যে তিন ধরনের কণিকা আছে সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে পরমাণুর গঠন সম্পর্কে শিখতে পারলাম। আশা করি পরমাণু গঠন ব্যাখ্যা করতে পারবো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।